আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মুসলিম বাহিনীর প্রতিরোধের কাছে গাজা যুদ্ধে ইতিমধ্যে হেরে গেছে ইসরায়েল, মন্তব্য হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এদিকে শক্তিমত্তা দেখাচ্ছে ইয়েমেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হুতি যোদ্ধারা। জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানিয়ে দিব যে কারণে ইসরায়েলের সঙ্গে প্রথম যুদ্ধে আরবদের শোচনীয় পরাজয় হয়েছিল। সর্বশেষ জানিয়ে দিব ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজকে ট্র্যাক করেছে ইউর যুদ্ধ জাহাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। মুসলিম যোদ্ধাদের প্রতিরোধের কাছে ইতিমধ্যেই গাজায় হেরে গেছে ইসরায়েল, মন্তব্য হিজবুল্লাহ নেতার। ইসরায়েল গাজা যুদ্ধে হেরে গেছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। বুধবার এক টেলিভিশন ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আনাদুল এজেন্সির। নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের সেনাবাহিনী আজ সব ফ্রন্টে ক্লান্ত এবং অবসন্ন। তাদের হতাহতের সংখ্যা ঘোষণার চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নাসরুল্লাহ বলেন, এমনকি এখন যদি আপনি দক্ষিণ গাজার রাফাহতে প্রবেশ করেন তাহলে আমি বলবো আপনি যুদ্ধে হেরে গেছেন। সব গণহত্যা সত্ত্বেও হামাস বা গাজার প্রতিরোধকে আপনি নির্মূল করতে পারবেন না। গণহত্যা, ধ্বংস এবং নিহতের মুখেও গাজার জনগণ শক্তি ও সাহসের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। টেলিভিশনের ভাষণে হাসান নাসরুল্লাহ আরও বলেছেন, এমনকি ইসরায়েলের বিশেষজ্ঞরাও অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ক্ষতি স্বীকার করেছেন। ৬ মাস যুদ্ধর পর হিব্রু রাষ্ট্র একটি একক বিজয় অথবা একটি একক উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। অপারেশন আল-আকসা ফ্লাড এবং উত্তর ফ্রন্টের লেবাননের সাথেই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ইসরায়েলের সেনাবাহিনীতে পর্যাপ্ত সৈন্য নেই বলেও জানিয়েছেন নাসরুল্লাহ। শক্তি দেখাচ্ছে মুসলিম বিশ্ব, এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হাউসি যোদ্ধারা। ইয়েমেনের হাউসি যোদ্ধারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার হাউসিদের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ নাভোস্তি। সূত্রটি বলেছে, সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এটি মাত্র ৮ পর্যন্ত গতিতেই পৌঁছাতে সক্ষম। এটি কঠিন জ্বালানিতে চলে বলেও জানিয়েছেন তারা। সূত্রটি আরও বলেছে, ইরান সমর্থিত হাউসিরা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরের পাশাপাশি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযানের জন্য নিজেদের তৈরি করা রকেট ব্যবহার করতে চায়। গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদেই গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হাউসি যোদ্ধারা। সূত্র আল জাজিরা। ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোয়ানের। ইউক্রেনের যুদ্ধের কারণে ন্যাটোতে সংঘাত ছড়িয়ে যেতে পারে, তাই এমন সব কার্যক্রম এড়াতে হবে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদর দফতরে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানিয়েছেন তিনি। খবর হুরিয়াত ডেইলির। এরদোয়ান বলেন, যুদ্ধে কোন পক্ষ বিজয়ী হবে না হবে এবং শান্তিতে কোনো পরাজয় নেই, এই নীতি অনুসরণ করে আমরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অঞ্চলে উত্তেজনা বাড়ায় এবং ন্যাটোকে সম্পৃক্ত করে এমন যে কোনো পদক্ষেপ এড়ানো উচিত। এরদোয়ান কৃষ্ণ সাগরের প্রতিবেশী হিসাবে দুদেশের নৈকট্যের কারণেই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের সংলাপের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। একেপির সদর দপ্তরে দেওয়া এক ভাষণে এরদোয়ান আসন্ন নির্বাচনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশে আহ্বান জানানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং শস্য বাণিজ্যের নিরাপদ বিচরণ নিশ্চিত করা। যে কারণে ইসরায়েলের সঙ্গে প্রথম যুদ্ধে আরবদের পরাজয় হয়েছিল। ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছেন। ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য। ফিলিস্তিনকে ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেজন্য রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ। ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করেছে জাতিসংঘ থেকে কি খবর আসে সেটা শোনার জন্য। যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়েছে, তখন ইহুদি এলাকাগুলোতে চলছিল প্রবল উচ্ছ্বাস। এতদিনে তারা একটি আলাদা ভূখণ্ড পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সেটির স্বীকৃতিও দিয়েছে। আ হিস্ট্রি অফ ফার্স্ট আরব ইসরায়েলয়ার বইতে ইসরায়েলি ইতিহাসবিদ বেনি মরিস এই চিত্র তুলে ধরেছেন। ইহুদিরা যেখানে আনন্দ উল্লাস করেছিল,
ঠিক তার কিছুটা দূরে আরবদের গ্রামগুলো বিশদ ও হতাশায় ছেয়ে গিয়েছিল। তারা এটা আশঙ্কা করেছিল অনেক আগে থেকেই। 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত জায়োনিস্ট বা ইহুদি রাষ্ট্রপন্থী সেনাবাহিনী ফিলিস্তিনি অধ্যুষিত শহর ও গ্রামে হামলা চালায়। এ সময় 500-রও বেশি গ্রাম ধ্বংস করে ইহুদিরা এবং 15,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে কিছু ছিল গণহত্যার মতো। সবচেয়ে বড় আকারে হত্যাযজ্ঞ চালানো হয় দেইর ইয়াসিন এলাকায় 1948 সালের 9 এপ্রিল। জায়োনিস্ট মিলিশিয়ারা সে হত্যাকাণ্ডে অংশ নেয়। সেখানে অন্তত 107 জন নারী ও শিশুকে হত্যা করা হয়। বর্তমান পশ্চিম জেরুজালেমের একটি এলাকা ছিল দেইর ইয়াসির। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজকে ট্র্যাক করেছে ইউএর যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে সেটি 23 জন ক্রু সদস্যকে সোমালিয়ান জলদস্যু বাংলাদেশি ওই জাহাজটিকে ট্র্যাক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধ জাহাজ। ইউর ম্যারিটাইম সিকিউরিটি ফোর্স বা সামুদ্রিক নিরাপত্তা বাহিনী বুধবার এই তথ্য জানিয়েছেন। আর বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। মঙ্গলবার এমভি আবদুল্লাহ ছিনতাই হওয়ার খবর প্রথম জানায় ব্রিটিশ সেনাবাহিনী। সে সময় জাহাজটি সোমালিয়ার রাজধানী মেগাদুশু থেকে প্রায় 700 মাইল দূরে ছিল। ইউএর বাহিনী এক বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, অপারেশন আটলান্টার অংশ হিসাবে মোতায়েন করা ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ কার্গো জাহাজটিকে ছায়ার মতো অনুসরণ করছে। সোমালিয়ার জলদস্যুরা 23 সদস্যের ক্রুকে জিম্মি করেছে জানিয়ে বিবৃতিতে প্রকাশ করা হয়। ক্রুরা নিরাপদ আছেন। সোমালিয়ার তীরের দিকে জাহাজটি যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার হাবিয়া বন্দরেই নোঙর করেছে বলে জানা গেছে।